আমি শুধু ওই পুলিশ সদস্যের শাস্তি চাই না, আমি এই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাই। ওনার যদি লজ্জা থাকে, ওনার মধ্যে যদি বিন্দু মাত্র মুক্তিযুদ্ধের চেতনা থাকে, ওনাকে জিজ্ঞেস করতে চাই মুক্তিযুদ্ধের চেতনা কি এই ছিল? রাষ্ট্রপতি তিনি নুরুল হককে কল করে বলেছেন আপনাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। এই সেনাবাহিনী, এই যৌথ বাহিনী, এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার করে দরকার নাই, এদেরকে প্যাকেট করে ভারতে পাঠিয়ে দেন। স্থিতিতে হঠাৎ করেই জরুরি বৈঠকে বসেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীকে আবারও মুখোমুখি অবস্থানে রাজনৈতিক মহলে গত 2 দিন ধরে এমন আলোচনা তীব্র হচ্ছে। একটা মায়ের যে কপালে কতটুকু ভাগ্য পরিবর্তন করতে পারে এটা আজকে বিপিন প্রমাণ করে দিয়েছে। মোটামুটি জিরো থেকে আবারও তার হিরোইজমের জায়গা সামনে আসছে। দর্শক, বিপি নুরের উপরে হামলা নিয়ে এবার মুখ খুললেন আসিফ নজরুল, যিনি আইন উপদেষ্টা হয়েও এবার বিপি নুরের পাশে দাঁড়িয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার পরিবর্তন চাইছেন এবং তার পদত্যাগ দাবি করছেন। শুধু তাই নয়, বিপি নুরের উপরে যারা হামলা করেছেন সে সকল প্রশাসনিক কর্মকর্তাদেরকে ইতিমধ্যেই বিপি নুরুল হক নূর এবং তার গণ অধিকার পরিষদের কাছে ক্ষমা চাওয়ার জন্য ব্যারিস্টার তিনিও কিছু কথা বলছেন ব্রিগেডিয়ার জেনারেল। তো দর্শক, বিস্তারিত আজকের ভিডিওতে দেখতে থাকুন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, তো চলুন একের পর ভিডিও দেখি। পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার করে দরকার নাই, এদেরকে প্যাকেট করে ভারতে পাঠিয়ে দেন। দিল্লির গোলামদেরকে আমরা ট্যাক্সপেয়ারদের টাকায় পুষবো না, ওদেরকে ভারতের কাপড় কিনে দেন। বিএসএফ এর পতাকা দিয়ে ওদের সাহসগুলোকে, ওদের শরীরটাকে মোড়ায় দিল্লিতে পাঠিয়ে দেন। গতকালকে যেই ঘটনা ঘটেছে আমরা বোঝার চেষ্টা করছিলাম গণ অভ্যুত্থানের পরে গত 1 বছরে আওয়ামী লীগের কোন নেতাকর্মীকেও পুলিশ এবং যৌথ বাহিনী এইরকম করে পিটিয়েছে কিনা। আমরা বোঝার চেষ্টা করছিলাম গত 1 বছরে গণ অভ্যুত্থান শুধু না, এই আওয়ামী দাসত্বের দালালিরা যারা করেছে যে সকল দলগুলো, সেই জাতীয় পার্টি এবং 14 দলের অফিসে গিয়ে পুলিশ এবং যৌথ বাহিনী তাদের টয়লেট পর্যন্ত ভেঙে দিয়ে আসছে কিনা। কিন্তু আমরা দেখেছি যারা গত 16 বছর ধরে বাংলাদেশকে দিল্লির কাছে দিনে এবং রাতে বিক্রি করে দিয়েছে, সেই দালালদের অফিস আজকে পাহারা দেওয়া হয়। আর যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকার পক্ষে দাঁড়িয়েছে, আজকে তাদেরকে পাশ দিয়ে হত্যা করবার চেষ্টা করা হচ্ছে দিনের আলোতে, রাতের আলোতে এবং মানুষের সামনে। যৌথ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি, 1400 শহীদের রক্তে করা দেশটা কোনো পাপের না, এটা সেনাবাহিনীর দেশ না। কোন ডিজিএফআই এর এসআইকে পুলিশের কাছে এই রাষ্ট্র বর্গা দেওয়া হয় নাই। যৌথ বাহিনীকে বলছি, যারা বুক চেতিয়ে 1400 শহীদের মতো করে আবু সাইদ মুক্ত হয়েছে, তারা সেনাবাহিনীর সামনে, ট্যাঙ্কের সামনে দাঁড়াবে, পুলিশের সামনে দাঁড়াবে। বেয়াদবি করবেন না, বাড়াবাড়ি করবেন না। উঠতি বড় লোকদেরকে বলছি, বাড়াকে ফিরে যান। রাস্তায় রাজপথ রাজনীতি প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য না, ট্যাক্সপেয়ারদের টাকায় যার উক্তির পোশাক কেনা হয়, যেই পুলিশের বেতন দেওয়া হয়। আপনার কাজ আইন অনুযায়ী কাজ করবেন, বাড়াকে থাকবেন, রাজনীতি করবেন না, রাজনীতির মধ্যে ইন্টারফেয়ার করবেন না। দিল্লির দাসত্ব কায়েম করবার জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য জাতীয় পার্টির উপরে সওয়ার হয়ে যেই নতুন আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা পক্ষে দাঁড়িয়েছেন, বাংলাদেশের রাজনীতি রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়েছেন, 1400 শহীদের বিপক্ষে দাঁড়িয়েছেন, আপনাদের উপরে সেই মনিউ যৌথ বাহিনী এবং পুলিশ। বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরেও এত বড় দুঃসাহস এই বাহিনীগুলোর কোত্থেকে আসে? পুলিশের এত বড় সাহস কোত্থেকে আসে? সেনাবাহিনীর এত বড় সাহস কোত্থেকে আসে? তারা কি গত বছর কোন শিক্ষা নেয় নাই যে বাংলাদেশের জনগণ যারা জেগে উঠেছে, যারা এখনো প্রতিদিন এবং প্রতি রাতে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে পাহারা দিচ্ছে, তারা যৌথ বাহিনীর ট্যাঙ্কের সামনে দাঁড়াবে? আপনারা যদি আমাদেরকে শত্রু বানান, আপনাদের সার্বভৌমত্বের পোশাক এই দেশের মানুষ কেড়ে নেবে, ছুঁড়ে ফেলে দেবে। এই সেনাবাহিনী, এই যৌথ বাহিনী, এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার করে দরকার নাই, এদেরকে প্যাকেট করে ভারতে পাঠিয়ে দেন। দিল্লির গোলামদেরকে আমরা ট্যাক্সপেয়ারদের টাকায় পুষবো না, ওদেরকে ভারতের কাপড় কিনে দেন। বিএসএফ এর পতাকা দিয়ে ওদের সাহসগুলোকে, ওদের শরীরটাকে মোড়ায় দিল্লিতে পাঠিয়ে দেন। আমরা আজাদির বাংলাদেশে কোন গোলামকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দেখতে চাই না। তাই আমাদের দাবি খুব পরিষ্কার, বাহিনীগুলোকে বলছি,
পুলিশকে বলছি, যারা বাড়াবাড়ি করেছেন, ইতিমধ্যে প্রায় 24 ঘন্টা পার হতে চলেছে, কাউকে এখনো সাসপেন্ড করা হয় নাই, কাউকে চাকরিচ্যুত করা হয় নাই, কাউকে এখন পর্যন্ত ইনভেস্টিগেশন করবার জন্য কোনো কমিটি তৈরি করা হয় নাই। ইতিমধ্যে এই 24 ঘন্টা পার হওয়ার আগে যদি আপনারা না করেন, বাংলাদেশের গণ অভ্যুত্থানের সকল শক্তি একত্রিত হয়ে যৌথ বাহিনী এবং পুলিশের বিরুদ্ধে দাঁড়াবে। যদি আপনারা সেইটা না চান, দিল্লির গোলামের বিরুদ্ধে যদি আপনারা আজাদির পক্ষে থাকেন, তাহলে আমাদের পক্ষে দাঁড়াবেন, লাল সবুজের পক্ষে দাঁড়াবেন এবং বাহিনীগুলোর পক্ষ থেকে নুরুল হক নূর রাজনীতিবিদ গণ অধিকার পরিষদের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। পাবলিকলি এই রাষ্ট্র কোনো বাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয় নাই এবং দেওয়া হবে না। আমাদের এই গণ অভ্যুত্থানের লড়াই চলছে এবং চলবে। আমরা মুগ্ধের মতো করে, আমরা আবু সাইদের মতো করে, নাফিয়ানের মতো করে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পানি বিতরণ করতে করতে বুদ্ধি দিয়ে দিয়ে এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবোই রাখবো ইনশাল্লাহ। সবাইকে সেই লড়াইতে পাশে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। রাজধানীর বিজয়নগরে হামলার শিকার হন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এই সময় অভিযোগ ওঠে সেনা ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে। এতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই পরিস্থিতিতে হঠাৎ করেই জরুরি বৈঠকে বসেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ বিষয়ে ডিএমপির অপরাধ ও তদন্ত বিভাগের অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে, তবে এখনো কোনো মন্তব্য করা যাচ্ছে না। এদিকে শুক্রবার রাতে ঘটনার সময় মেরুন শার্ট পরা এক ব্যক্তিকে ছাত্রনেতা সম্রাটকে এলোপাতাড়ি মারতে দেখা যায়। নিজেকে পুলিশের সদস্য দাবি করলেও পরে পুলিশের ডিবি প্রধান নিশ্চিত করে, আমি শুধু ওই পুলিশ সদস্যের শাস্তি চাই না, আমি এই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাই। উনার যদি লজ্জা থাকে, উনার মধ্যে যদি বিন্দু মাত্র মুক্তিযুদ্ধের চেতনা থাকে, উনাকে জিজ্ঞেস করতে চাই, মুক্তিযুদ্ধের চেতনা কি এই ছিল? 1971 সনে উনি কি করেছে? অপরাধবোধ থাকার জন্য উনি অতিরিক্ত মুক্তিযুদ্ধ সাজার চেষ্টা করে। উনার কাছে শুধু আমার একটাই প্রশ্ন, আপনি কি মুক্তিযুদ্ধের চেতনা বুঝেন? আপনি কি পড়াশোনা করেছেন? এইরকম একটা দৃশ্যের পর কেন ওই ছেলেকে গ্রেফতার করা হচ্ছে না? যারা ওই পুলিশকে, জাফর ইকবাল স্যার সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে কোনো কথা বলতে চাই না। আমার ধারণা উনার প্রচন্ড বুদ্ধিশুদ্ধির অভাব আছে। উনার কোন রকম বুদ্ধিশুদ্ধির অভাব, মানে উনার হয় উনার মধ্যে প্রচন্ড অপরাধবোধ কাজ করে যে 1971 সনে উনি কি করেছে, অপরাধবোধ থাকার জন্য উনি অতিরিক্ত মুক্তিযুদ্ধ সাজার চেষ্টা করে। উনার কাছে শুধু আমার একটাই প্রশ্ন, আপনি কি মুক্তিযুদ্ধের চেতনা বুঝেন? আপনি কি পড়াশোনা করেছেন? আপনি কি 72 সনে গণপরিষদ বিতর্ক পড়েছেন? তার তো কোনো পড়াশোনাই নাই, সে তো শিক্ষাবিদ দূরের কথা। তার বুদ্ধি, সে বুদ্ধি প্রতিবন্ধক একজন মানুষ। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যাদের বক্তব্য শুনলেন, তাদের বক্তব্য শোনার পরে আপনাদের কি মনে হয় কিংবা কি মতামত সেটি জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে। যেই একটি দলকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা হচ্ছে এবং যেই দলটি এই চাঁদাবাজি কিংবা বিভিন্ন রাহাজানির সাথে লিপ্ত রয়েছে, সেই দলের নেতাকর্মীদের মুখে এমন বক্তব্য কিংবা এমন প্রতিবাদ, এটি কি কখনো সহনশীল কিংবা মেনে নেওয়ার মতো কিনা অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি।